প্রস্তাব দেবজিতের পরিষ্কার দাবি যে বাম এবং কংগ্রেস তারা ধর্তব্যের মধ্যেই আনছে না। না, সেটা তো দেবজিৎ বলতে পারবে, কিন্তু দেবজিৎ তো বারবার বলছিল কি দামোদর দাস, মানে আদানিদের দাস। আদানির নাম আপনি শোনেননি আগে কোনোদিন? তো আদানির দাস আর কি নরেন্দ্র মোদী, সবাই জানে এসব। ওই আধি রুটি খাएंगे মগর মন্দির ওহি বানাएंगे অভিষেক বলছিল। তো এখনো অভিষেকও বলছিল যে এখনো আধি রুটি অভিযোগ করলো কিন্তু যে অন্যের থেকে টাকাটা ঘুরে আবার এখানে ঢুকেছে। অবান্তর অভিযোগ, অবান্তর প্রমাণ করতে হবে। অবান্তর অভিযোগ, মানে 6,000 কোটি টাকা যে নিয়েছে, সে 6,000 কোটি টাকা যে নিয়েছে সে আবার এখানে এসে বড় বড় ভাষণ দিচ্ছে। আমার কথাটা বলেনি, ওসব অবান্তর লোকে জানে সিপিআইএম কি। তো এখন কথাটা হচ্ছে যে মন্দির ওহি বানাएंगे আধি রুটি খাएंगे, পরে যেটা বলছে না মন্দিরটা ওখানে ভেঙে বানিয়েছে, মসজিদটা ভেঙে, শুধু এটা বলছে না যে যে রায় দিল তাকে আবার এমপিও করে দিয়েছে, সেটা ঠিক আছে। ব্যাপমে তৃণমূল দুর্নীতিগ্রস্ত সবাই জানে, কিন্তু ব্যাপমে কিন্তু 39টা খুন হয়েছে শেষ পর্যন্ত। যখন মুখ্যমন্ত্রীর নাম চলে আসছিল, আমি 39 বলছি তার কারণ ওই 20টা ওরা দাবি করে না, কিন্তু ওই 39টা একদম মানে সরাসরি সাক্ষীদের লোপাট করা হয়েছে, খুন করা হয়েছে। এরকম ঘটনা আছে 10-12 রাউন্ড গুলি করা হয়েছে এক একজনকে সাক্ষী দেওয়ার দিন বা আগের দিন। যাই হোক, মানে এসব এখন ভাষণ তো এসব শুনবো না। এখন আমি শুধু একটাই কথা বলি, বিশ্বদা আমার ছোটবেলা এক বন্ধু ছিল জানো তো, যে অঙ্কে ও 7 পেয়েছে। তো ওর বাবা খুব পেঁদাচ্ছে ওকে, আমি গেছি ছুটে, কাকু মারছেন কেন? তো কাকু আমায় বলছে যে ওকে 7 পেয়েছি বলে কৌস্তব মারছি না। ওকে যখন জিজ্ঞেস করেছি তুই 7 পেয়েছিস কেন, তখন ও বলছে আমার বন্ধু মন্টু ও 3 পেয়েছে। তো তৃণমূল আর বিজেপির এখন সেরকম অবস্থা। এ বলে তেহেলকা, এ বলে নারদা, এ বলে হাতরাস, এ বলে হাসকালি, এ বলে উন্নাও, এ বলে কামদনি, এ বলে আমায় দেখ 6,000 কোটি নিয়েছি ইলেকট্রাল বন্ডে, এ বলছে না আমি 1,000 কোটি নিয়েছি ইলেকট্রাল বন্ডে। যাহা এখানে তৃণমূল কংগ্রেস করেছে ওর আসলে একটা বিজেপির মিনিয়েচার মাত্র, অন্য কিছু। একদম কৃষাণু, তো বন্ডের টাকা তো সবার ঘরেই গিয়েছে, তো কে কার দিকে আঙুল তুলবে? না, এখন কৌস্তবদের সুবিধা হচ্ছে যে ওরা তো স্ক্রুটিনির মধ্যে নেই, কেউ ওদের কেয়ার করে না কি বললো না। তার জন্যে আমাদের আলোচনার উজ্জ্ব থেকে যায় যে ওয়াইনারে যখন রাহুল গান্ধী লড়ে, তার বিরুদ্ধে কিন্তু প্রধান মুখ হচ্ছে ডি রাজার মেয়ে। তো এখন ওরা যে নিজেদের মধ্যে মারপিট করছে, ওরা যে তখন কিন্তু সেটিং বা কোথায় ওদের সাথে কি আন্ডারস্ট্যান্ডিং, এইগুলো নিয়ে কোনো স্ক্রুটিনির মধ্যে পড়ে না। আর এখানে এই যে কথাগুলোর তো কোনো মানে নেই। আমরা তো বলেছি, যদি আমরা সুটিয়া গণধর্ষণের কথা বলি, তখন আমি তোমাকে আটকাই। তৃণমূল নেই কেন, এটা ইন্ট্রোস্পেক্ট করো তুমি। হ্যাঁ বলো সরি। আমি সুটিয়া গণধর্ষণ যদি বলি, মারিচঝাপি যদি বলি, বিজন সেতু যদি বলি, তখন বলবে যে এইগুলো তো কিছু হয়নি, বা কোনোভাবে ওটাকে ডাইভার্ট করার চেষ্টা করবে। কিন্তু এখানে যেটা আজকের দিনে সব থেকে প্রাসঙ্গিক, দেখুন বিজেপি আমাদের মেন ইলেকটোরাল, মানে একটা ইলেকশনের সময় যা আলোচনা হওয়া উচিত, সেখান থেকে ডাইভার্সনের একটা ট্যাকটিক্স নিয়েছে, এই ওয়ান নেশন ওয়ান ভোট। হ্যাঁ, কিছু জানি না, আমরা তো জানি না এটার কি রুলস হবে, এবার ল কমিশনে যাবে, কি হবে না। এইগুলো হচ্ছে যাতে মানুষ আসল আলোচনা না করে, মানুষ যাতে না আলোচনা করে যে 10 বছরে মোদি দিলটা কি। এই যে বলছে যে 80 কোটি মানুষকে নাকি রেশন দিচ্ছে, এইদিকে ইউরিয়ার দাম গত 10 বছরে কতবার বাড়িয়েছে। আজকে বিভিন্ন ভারতবর্ষের রাজ্যতে আন্দোলন হচ্ছে, মানুষ বলছে ভাই ওই 5 কিলো তুমি রেশনের নাম করে তুমি আমাদের এখানে ইউরিয়ার দাম 25 গুণ 30 গুণ 50 গুণ বাড়িয়ে দিয়েছো। আজকে টোল ট্যাক্স থেকে শুরু করে বিভিন্ন, আজকে এলপিজি গ্যাস থেকে শুরু করে বিভিন্ন কত 100 গুণ তারা বাড়িয়ে দিয়েছে। এইদিকে বলছে নাকি কোথাও 5 টাকা 30 টাকা। আজকে এখানে বাংলাতে মিড ডে মিলে, যেখানে কেন্দ্র সরকার 5 টাকাও না 4 টাকা কিছু পয়সা খরচা করছে, বাংলার সরকার 20 টাকা করে খরচা করছে মিড ডে মিলে পার হেড, এবং কেন্দ্রীয় সরকার সেটা পুরস্কৃত করছে, সেটা প্রশংসা করছে। তখন কিন্তু তাদের কাছে কোনো দরকার থাকে সেই ঘুরে ফিরে আবার যেরকম 2 দিন আগে দিলীপ ঘোষকে সেই বস্তা পচা কথা বলতে হলো, যেখানে আমাদের এখানে আমলারা যেই তথ্যকে অলরেডি নস্যাৎ করে দিয়েছে। ধন্যবাদ। তো সুতরাং আমি ছোট্ট কথা বলবো, দেবজিৎদার সব কথার উত্তর দিয়েছি। দেবজিৎদার না পুরনো স্লোগান মনে পড়ে যাচ্ছে সমস্ত। তো সিপিআই ছিল না, পরে এসছে, বুঝেছে যে সিপিআইএম সঠিক, বামফ্রন্টে এসছে। আচ্ছা এইটা বলছেন না তো দেবজিৎ, এই স্লোগানটা বলছেন না তো যে আমরা দেওয়ালে লিখেছি, কি মনে পড়েছে বলো, তোমার কি মনে পড়েছে বলো? 20 বৃক্ষের 2টি ফুল, বিজেপি আর তৃণমূল। ভুলে যাবেন না, মীনা দেবী পুরোহিত সুব্রত মুখার্জি ডেপুটি মেয়র ছিল। আমাদের রাজ্যে 3 জন বিজেপির এমপি জিতেছিল তৃণমূল কংগ্রেসের সমর্থনে। আজকে আমরা বলি, এখন বিজেপির নেতারা টিভিতে এসে বলে আমরা 20 কোটি টাকা দিয়েছিলাম। কি হয়ে যায়? জমিদারের পার্টি কারা ছিল? জোরদারদের পার্টি কারা ছিল? চীনের প্রতি কাস্তে আতুরি পাকিস্তানের তারা। এরপরেও কি বলতে হবে দেশের শত্রু কারা? এটা কংগ্রেস লিখেছিল সিপিএম এর বিরুদ্ধে। আমার স্টিল আই রিমেম্বার।
কোথায় লিখেছিল? বাংলার দেওয়ালে দেওয়ালে লেখা ছিল চীনের প্রতীক কাস্তে হাতুড়ি, পাকিস্তানের তারা। এরপরেও কি বলতে হবে দেশের শত্রু কারা? এটা কংগ্রেস সিপিএম এর বিরুদ্ধে বলেছে। ফ্লাইবাড়ি আপনারা করেছে। কেয়া, আমি আসবো অভিষেক তোমার কাছে। কেয়া, এই যে ইলেকট্রাল বন্ড, এত টাকা নিয়ে আলোচনা হচ্ছে, এত কিছু নিয়ে আলোচনা হচ্ছে, তথ্য অঙ্ক অনেক বড়, কিন্তু ভোটের বাজারে সত্যি কি ওর কোনো মূল্য আছে? তোমার কি মনে হয়? না, আমার বক্তব্য হচ্ছে যে দেখুন, সিএ নিয়ে এত আলোচনা হচ্ছে, এই কোস্ট অফ বললেন না, আমি আগের দিনও অন্য একটা ডিবেটে ওকে বলেছিলাম টিভি শোতে, 2012 সালের কোজিকোড়ে এদের যেটা বামেদের সিপিআইএম এর যে কংগ্রেস হয়েছিল, সেখানে রেজলিউশন দেওয়া হয়েছিল দেশের প্রধানমন্ত্রীকে তাকে আবেদন করতে হবে যে বাংলাদেশি যারা রিফিউজি, অর্থাৎ যারা শরণার্থী, তাদের বিষয়টা, তাদের নাগরিকত্বের বিষয়টা অত্যন্ত সংবেদনশীল হয়ে ভাবনা করা উচিত। আচ্ছা, কংগ্রেস এই রাজস্থান, হালে রাজস্থান এইবারের ভোটের আগের ভোটে কংগ্রেসের তরফে তাদের নির্বাচনী ইস্তেহারে ছিল যারা পাকিস্তান থেকে আগত হিন্দু শরণার্থী তাদের নাগরিকত্ব দিতে হবে। আমি এটাও বলছি না, নাগরিকত্বর ব্যাপারে 1950-এ নেহেরু লিয়াকত প্যাক্টটাই তো হয়েছিল। আর কৃষাণুবাবু বললেন যে যারা আসবেন তারা, আচ্ছা আমাকে কৃষাণুবাবু বলুন তো, কে নিজের ঘর বাড়ি ছেড়ে, নিজের ভিটে মাটি ছেড়ে হাসতে হাসতে বেড়াতে বেড়াতে আমি অন্য দেশে চলে যাব? আমার যেহেতু নিশ্চয়ই কোনো আমার প্রাণ, আমার সম্ভ্রম, আমার ধর্মের উপর যতক্ষণ আক্রমণ না হবে, কেউ নিজের বাড়ি ঘর ছেড়ে আসবে না। আসবো অভিষেক, হ্যাঁ আসবো। অভিষেক, আমরা দেখতে পাচ্ছি নির্বাচন যত এগিয়ে আসছে, একটা আসনের জন্য বিজেপি চান প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়ছে। সে ধরো তোমার উত্তর হোক বা দক্ষিণ, আরএলডি হোক বা জনসেনা পার্টি, আপনা দল হোক বা নীতিশ কুমার, যেখানে পাচ্ছে একটি আসনে ঝাঁপাচ্ছে। অথচ কংগ্রেস এখনো পর্যন্ত পুরো করে উঠতে পারলো না। পশ্চিমবঙ্গে তো পারলোই না, অন্যান্য জায়গাও করতে পারলো না। কোথাও কি কংগ্রেসকে বা দেশের বিরোধী দলকে, বিরোধী পরিসরকে পিছিয়ে দেওয়া হচ্ছে না? আসন সমঝোতার ক্ষেত্রে সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যেটা বলি যে আদর্শের ভিত্তিতে হতে হবে। এটা তো হতে পারে না যে তুমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে বিহারে গিয়ে বলছো যে পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক, আমার নাম বদলে দেবেন, আমরা নীতিশ কুমারকে কোনোদিন এন্ট্রি নেব। রাজনীতি তো অপরচুনিটি খেলা, এইটাই সমস্যা। তাহলে হয় ভদ্রলোকের এক কথাটাকে চেঞ্জ করতে হবে, তাহলে আপনি ভদ্রলোক নন। এবার কাজের কথায় আসা যাক। দেবজিতের অনেক স্লোগান মনে আছে, আমি নিশ্চিত ব্রাহ্মী শাকের না স্লোগান দিচ্ছি না, ও হচ্ছে ব্রাহ্মী শাকের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। আমি ওকে একদম মানে রিসেন্ট ফ্যালাসির কথা বলছি। সমস্যাটা কোথায় বলো তো? সমস্যা হচ্ছে প্রাক্তন কংগ্রেস নেতা প্রদীপ ঘোষের ছেলে বা শিশির অধিকারীর ছেলে বা তাপস রায়রা মঞ্চে বসে থাকে এবং ওদের মতো আদ্যপান্ত আরএসএস করার লোকেরা মঞ্চে জায়গা পায় না। ওর আফসোস এবং দুঃখ, হতাশাটা স্বাভাবিক। এবার আসা যাক হচ্ছে গিয়ে বাস্তবে। এই যে এনআরসি সিএ এর কথাটা বললেন কেয়াদি, একটা জিনিস কনভেনিয়েন্টলি আমরা মিস করে গেলাম, সেটা হচ্ছে আমরা কেউ বলিনি যে নাগরিকত্ব দেওয়া হবে না বা অত্যাচারিত হয় না। আমরা বলেছি শুধু ধর্মটা অত্যাচারের ভিত্তি নয়। 1971-এর যুদ্ধটা হতো না বাংলাদেশের, ভাষা আন্দোলনটা না হলে, সেখানে পূর্ব পাকিস্তানের সঙ্গে পশ্চিম পাকিস্তানের লড়াইটা ধর্ম এক থাকা সত্ত্বেও ভাষা নিয়ে হয়েছিল। ইন্দিরা গান্ধী যদি এটা ভাবতেন যে ধর্ম তো এক, আমি সাহায্য করব না, আজকেও বাংলাদেশ স্বাধীন হতো না। তার পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে, যে মণিপুর নিয়ে আপনারা বলেন মায়ানমার থেকে খ্রিস্টান অনুপ্রবেশের জন্য আজকে ওখানে সমস্যা, তাহলে আপনাদের লিস্টের ভেতর খ্রিস্টানরা কি করে অত্যাচারিত হতে পারে? শুনবো এই ব্যাখ্যাগুলো প্রয়োজন। আমি বৈশাখের কাছে আসবো। বিশ্বনাথ, যে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক যে সমীক্ষা, নির্বাচনী ভোটের ঘোষণার আগে যে ওপিনিয়ন পোল হয়, তাতে দেখতে পাচ্ছি প্রায় সবকটা চ্যানেলের সমীক্ষাতেই বিজেপি ক্ষমতায় আসছে কেন্দ্রে। এই যে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়া কার্যত নিশ্চিত বলছে সবকটা সমীক্ষায়। কিভাবে মোকাবিলা করবেন? ভোট ঘোষণা হবে, এত বড় একটা ভোটে আপনাদের মানুষের কাছে যেতে হবে, প্রচারে যেতে হবে, মিটিং মিছিল করতে হবে, কিভাবে মোকাবিলা করবেন? এই প্রচারগুলো না 2021-এও দেখেছি, 2016-তেও দেখেছি। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী ডেলিগেশন জারি করলেন, বিভিন্ন মুখ্যমন্ত্রীরা এলেন, অমিত শাহ বললেন যে আপকি বার 200 কি পার, রেজাল্ট বেরোলো ঝিলকা উসপার হয়ে গেল। তো এইবারে এসে বলছে 42-এ করছে 35 পাবো। আমি আপনাকে লিখে দিয়ে গেলাম আজকের ডেটটা দিয়ে, 15ই মার্চ 2024-এ আপনি তারপরে ভোটের রেজাল্ট বেরোবে, আপনি দেখে নেবেন যে এখানে বিজেপির কি শোচনীয় ভাবে পরাজয় হয়। এইভাবে আমি আপনাকে বলছি বিজেপি আমি বলছি বিজেপি যে এই যে একটা বলে হাওয়া তৈরি করার চেষ্টা করছে, একদম ফানুস হয়ে যাবে
যখন মানুষ বুঝবে যে রুটি কাপড়া মাখানের উপর আপনার যদি ভোট affidavit-টা হয়। কি দেবজিৎ বছরে করে দেবে? বছরে দাবির বছরে affidavit-টা? 2 কোটি বেকার যুবকের চাকরির প্রতিশ্রুতি দুজনে মিলে লাগতে একসাথে যাচ্ছে করেছে। লক্ষ লক্ষ নাহলে টাকা ইস্যু কালো পাঠানো টাকা 15 লক্ষ টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢোকানোর কথা সেটা জিজ্ঞাসা করবে। 2 কোটি বেকার যুবকের চাকরি 20 কোটি বেকার যুবকের চাকরি দেওয়ার কথা ছিল। মূল প্রশ্নটা দাঁড়াবে যে খাদ্য বস্ত্র বাসস্থানের দাঁড়িয়ে এখানে একটা ভাঁওতাবাজি করে একটা বিজ্ঞাপন দিয়ে যে আমি আসছি ঢাক পিটিয়ে লাভ হবে না। আমরা বিধানসভায় প্রমাণ করেছি, বিভিন্ন নির্বাচনে প্রমাণ করেছি, এই লোকসভাতে না, আমার একটা বাংলায় প্রশ্ন। বাংলার মেয়েকেই চাইবে, লোকসভাতে ভারতবর্ষ বেশ তো, বাংলার বেশ তো, মেয়েকে বেশ তো। চাইবে। আর তাহলে প্রধানমন্ত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি। আমার একটা প্রশ্ন, বিশ্বদা সরি আরে মমতা ব্যানার্জি হলেন উনি বাংলা বিজেপি বলবেন। বিরোধী লড়াইয়ের প্রধান উনি মুখ। বাংলা বলবেন। বাংলার মানুষ এটাই মনে করে, এটা সেটা আপনারা গোয়ায়- যতই করুন। সেটা গোয়ায় আমরা